হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স সোল্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গল্প পাঠ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি গালিব সরকার। আজকে আপনাদের জন্য পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত গোয়েন্দা উপন্যাস আলোয় ছায়ায় এর দ্বিতীয় পর্ব। ঘরের দরজা খুলে সর্বজিৎ ভিতরে ঢুকে প্রায় অন্ধকার স্টুডিওকে একটু অনুভব করার চেষ্টা করলো। এই ঘর কেউ ব্যবহার করে না। ধুলো ময়লা এবং বন্ধ বাতাসের অস্বাস্থ্যকর গন্ধ জমে আছে। সর্বজিৎ পর্দা সরিয়ে বড় বড় জানালাগুলো খুলে দিল। বাইরের আকাশে বর্ষার মেঘ থম ধরে আছে। দ্রুত ঘনিয়ে আসছে অকাল সন্ধ্যা। সর্বজিৎ ঝাড়ন দিয়ে একটা চেয়ার ঝেড়ে নিয়ে একটু বসলো পাখার নিচে। ক্লান্ত লাগছে। যশোর থেকে মাত্র 6 ঘন্টার জার্নি। পরিশ্রম যে খুব বেশি হয়েছে তা নয়, তবু ক্লান্ত লাগছে, বোধহয় মানসিক অবসাদে, তিক্ততায়। খানিকটা বিশ্রাম করে সে উঠে বসলো। তারপর ঘরদোর পরিষ্কার করতে লাগলো। ফ্ল্যাটে মাত্র দুটোই ঘর। ভেতরের ঘরটা বড়, এটাই তার স্টুডিও কাম বেডরুম। বেড বলতে অবশ্য বেতের তৈরি একটা সরু বিভান গোছের। তার উপরে তোশক। ঘরময় তার আঁকা সরঞ্জাম, ক্যানভাস ইত্যাদি রয়েছে। আধা খেঁচড়া কিছু ছবিও জমে আছে এখানে। কলকাতা তার আজকাল ভালো লাগে না। রিকিয়া কি খুব বেশি ভালো লাগে? তাও না। তবু ওখানে অন্তত শব্দহীনতা আছে, লোকহীনতা আছে, অনবরত মানসিক সংঘর্ষহীনতা আছে। অপেক্ষাকৃত ভালো। ঘণ্টাখানেকের চেষ্টায় সে ঘরদোর বাসযোগ্য করে তুলল। তারপর চা বানিয়ে খেলো, স্নান করলো, একটু শুয়ে রইল চুপচাপ। আর শুয়ে বুঝতে পারলো তার মাথাটা গরম হয়ে আছে, মনটা অস্থির। একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ টেলিফোনের অচেনা শব্দে চমকে চটকা ভেঙে উঠে বসলো সে। বুকটা ধড়ফড় করছে। বহুকাল যন্ত্রটার সঙ্গে তার যোগাযোগ নেই। বলুন। মিস্টার সরকার বলছেন তো? হ্যাঁ। আমি জয়কুমার শেঠ, চিনতে পারছেন তো? হ্যাঁ, বলো। উই আর বিং হাউন্ডেড অ্যারাউন্ড সাম পিপল। কিন্তু সাহাব, আমাদের তো কোনো কসুর নেই। কসুর নেই? না সাহাব। আমরা আপনার প্যাকেজিংয়ের মধ্যেই আনমাউন্টেড ছবিগুলো পেয়ে যাই। আমরা আপনার সঙ্গে এরকম কখনো করতে পারি কি? পুলিশ বলছে ছবিগুলো একদম জালি, সাবস্টিটিউশন। আমি যে আজ কলকাতায় আসবো কে বলল? মিস্টার দাশগুপ্ত বলেছিলেন। আপনি না এলে আমি 2-1 দিনের মধ্যে রিখিয়ায় গিয়ে আপনার সঙ্গে দেখা করতাম। পিতাজি আমেরিকায়। উই আর ইন ট্রাভেল। ছবিগুলো আমার একা নয় জয়। তোমরা ছবিগুলো কোথায় রেখেছিলে? ছবি কস্টলি জিনিস সাহাব। আমরা সব ছবি রাখি আমাদের বাড়ির স্টোরে, এসি ঘর আছে। সিকিউরিটির ব্যবস্থা কি? স্টোর রুমের জন্য সেপারেট সিকিউরিটি নেই, তবে আমাদের বাড়িতে 4জন রিলায়েবল দারোয়ান আছে। সুইচ অফ সুইচ অর সাবস্টিটিউশন ইজ ইম্পসিবল স্যার। নাথিং ইজ ইম্পসিবল। ইম্পসিবল হলে ঘটনাটা ঘটল কীভাবে? উই আর অ্যাট এ লস। সিঙ্গানিয়াকে তোমরা এই ছবিগুলোই বিক্রি করেছিলে? হ্যাঁ সাহাব, উই হ্যাভ আওয়ার রেকর্ডস। সিঙ্গানিয়া আমাদের ছবি বেশি কেনে, আপনার ছবিই কেনে। এ সাউন্ড বায়ার, পেমেন্টো প্রন্টো। ছবিগুলো নিয়ে সিঙ্গানিয়া কী করেন? উনি ফরেনে বিক্রি করেন। হি হ্যাজ গুড কানেকশনস। তোমরা ছবিগুলো ফেরত নিতে পারবে না? উনি নারাজ আছেন। হি ইজ এ রেসপেক্টেবল ম্যান। ওর দাদা এমপি। সেটা জেনে কোনো লাভ নেই। উনি যদি আমার ছবি বলে ওগুলো বেচেন, তাহলে আমি ওর বিরুদ্ধে কেস করব। স্যার, প্লিজ অ্যাডভাইস আস। আমরা কি করব? যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনি কেস করলে আমরাও ফেসে যাব। আমি আগে ছবিগুলো দেখতে চাই। ফটোগ্রাফ দেখেছি, কিন্তু ছবিগুলো দেখা দরকার। সেটা অ্যারেঞ্জ করা যাবে, তবে সিঙ্গানিয়া পুলিশের সামনে ছাড়া দেখাবে না। ওর কি ধারণা আমি ছবিগুলো নষ্ট করার চেষ্টা করব? মেবি। আপনি কবে প্রেস কনফারেন্স ডাকছেন স্যার? কাল। উই উইল বি দেয়ার। মিস্টার সিঙ্গানিয়াও যাবেন। আমি আজই ছবিগুলো দেখতে চাই যদি। সিঙ্গানিয়া হিন্দুস্তান ইন্টারন্যাশনালে আছেন। আপনি চাইলে ফোন করতে পারেন। ফোন নাম্বার আর সুইট নাম্বারটা নোট করে নিন স্যার। সর্বজিৎ নোট করে নিয়ে বলল, তোমরা কি আমার স্ত্রীর সঙ্গে দেখা করেছো? হ্যাঁ স্যার, ম্যাডাম তো আমাদের ওপর ভীষণ রেগে আছেন। থাকারই কথা, তোমরা যে কী কাণ্ড করলে। অন গড স্যার, দিস ইজ নো ফল্ট অফ আওয়ার্স। ডোন্ট প্লিজ বি ক্রস টু ইট আস। সর্বজিৎ ফোন রাখলো। তারপর সিঙ্গানিয়াকে রিং করলো। মিস্টার সিঙ্গানিয়া স্পিকিং। দিস ইজ সর্বজিৎ সরকার। গুড ইভিনিং স্যার। আপনি আসবেন খবর ছিল। আপনি কি জানেন যে ছবি আপনি এক্সিবিশনে দিয়েছেন সেগুলো নকল? ইন দ্যাট কেস সো ইউর এজেন্ট। তার চেয়ে আপনি একটা কাজ করুন, ছবিগুলো ফেরত দিন, টাকা আমরা দিয়ে দিচ্ছি। স্যার, ছবিগুলো এখন দারুণ কন্ট্রোভার্সিয়াল। কলকাতার পেপারস যা লিখেছে তা লিখেছে। এখন দিল্লি, বোম্বে আর মাদ্রাজের কাগজেও ইট হ্যাজ বিকাম এ হট ইস্যু। আপনি কি বলতে চাইছেন মিস্টার সিঙ্গানিয়া? আই অ্যাম এ বিজনেসম্যান। ইউ ওয়ান্ট হাই প্রাইস? কত? 5 lakhs পার পেন্টিং। মাই গড! আমি অলরেডি 4 লাখের অফার পেয়ে গেছি। আই অ্যাম ওয়েটিং ফর এ হায়ার প্রাইস। সিঙ্গানিয়া, আপনি সাবস্টিটিউশন ছবির কারবার করলে যে মুশকিলে পড়বেন। স্যার, আমার ওদিকটা কাভার করা আছে। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ল। আপনি জানেন কি এর ফলে আমার পরিবারের মুখ দেখানোর উপায় নেই?
জানি স্যার, রিগ্রেট ফর দ্যাট, কিন্তু আমার কি করার আছে বলুন? কিচ্ছু করার নেই? অ্যাজ এ হিউম্যান বিং, সেন্টিমেন্ট ইজ অ্যানাদার থিং স্যার। আপনার সেন্টিমেন্টকে অনার দিতে চাই বলেই আই শ্যাল সেল, বাট প্রাইস উইল বি ফাইন। ঠিক আছে, এরপর যা করার পুলিশ করবে। রাগ করলেন মিস্টার সরকার? আমি আপনার সবচেয়ে বড় বায়ার। আমার স্টকে এখনও আপনার 30টা ছবি আছে। ইট ইজ এ বিগ নাম্বার। আপনার মতো বায়ার আমার দরকার নেই। রাগ করছেন কেন স্যার? ভালো করে কুলবেউনে ভেবে দেখুন। আই অ্যাম নট রেসপন্সিবল। সাবস্টিটিউশন তো আমি করিনি। আপনি আজকের পেপার দেখেছেন? না। দেখুন, দুটো পেপারে ইন্টারেস্টিং ইন্টারভিউ আছে। কার ইন্টারভিউ? বান্টু সিং আর ডেভিড। তারা কারা? পড়ে দেখুন স্যার। কাল আপনার প্রেস কনফারেন্সে আমি যাব। দেয়ার উইল বি হিটেড এক্সচেঞ্জেস। আপনি কি করে জানলেন? ক্রিটিকরা মানছেন না যে ছবিগুলো সাবস্টিটিউশন। ইউ হ্যাভ টু ফেস সাম ভেরি আনকমফোর্টেবল কোশ্চেন্স। ঠিক আছে, সেটা আমি বুঝবো। বাই দেন স্যার। সর্বজিৎ ঠাস করে ফোন নামিয়ে রাখলো। সর্বজিৎ বেরিয়ে গড়িয়াহাট থেকে বেছে বেছে কাগজ দুটো কিনে আনলো। বাড়িতে এসে কাগজ দুটো খুলে যা পড়লো এবং দেখলো, তাতে তার মাথা আরও গরম হয়ে গেল। বান্টু সিং একজন শিখ, দাড়ি গোঁফ পাগড়ি আছে। ডেভিড দেখতে বেশ সুন্দর। দুজনেই খুবই কম বয়সী। বান্টুকে একজন আর্ট ক্রিটিক নিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছে। অত্যন্ত অশ্লীলতা ঘেঁষা প্রশ্ন। বান্টু তার জবাবে বলেছে, ইয়েস, ইট হ্যাপেন্স সামটাইমস। বিয়ে করবে কিনা প্রশ্ন করা হলে বান্টু বলেছে, বিয়ে ইজ এ মিউচুয়াল ডিসিশন। নিনা অ্যান্ড আই আর নট ইন লাভ, বাট উই এনজয় লাইফ টুগেদার। ডেভিডের জবাবও তাই, একটু হেরফের আছে মাত্র। একটা পরিবারকে কতখানি নিষ্ঠুরতার সঙ্গে এমন বেআব্রু করে দেওয়া যায় তা দেখে অবাক হলো সর্বজিৎ। মনটা বিরক্তি আর রাগে ভরে গেল। ছবিগুলো দেখতে যাওয়ার প্রবৃত্তি রইল না আর। সে ছুঁয়ে পড়ল। সবর ফোন করলো রাতে। এসে গেছেন তাহলে? হ্যাঁ সবর। কাল প্রেস ক্লাবে আপনার প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করা হয়েছে। খুব ভিড় হবে কিন্তু। জানি। তুমি কাগজ দুটো দেখেছো? ও হ্যাঁ, বান্টু আর ডেভিড তো? হ্যাঁ। সমাজটা কোথায় যাচ্ছে সবর? আস্ক ইউর ডটার্স। শুধু ছেলে দুটোকে দোষ দিয়ে কী লাভ? একটা থাপ্পড় খেয়ে যেন কুঁকড়ে গেল সর্বজিৎ। তারপর অনুতপ্ত গলায় বলল, তাই তো। মাথা ঠান্ডা রাখুন, অনেক চোখা প্রশ্ন উঠবে। এখন থেকে তৈরি থাকুন। আই শ্যাল টেল দ্য ট্রুথ। ঠিক আছে। আমার বাড়ির খবর কি? কাল ফিরে আমি ইরা দেবীর সঙ্গে দেখা করি। আমি যে এসেছি বলেছ নাকি? না, তবে উনি জেনে গেছেন। কি বলল? না, খুব গম্ভীর, কিছু বলেনি। ঠিক আছে সবর। একটা কথা দাদা। বলো। আপনার ছেলেটা ছোট, বোধহয় 9-10 বছর বয়স। হ্যাঁ। আপনি বলেছেন গত 10 বছরে আপনার সঙ্গে ইরা দেবীর সম্পর্ক হয়নি। এটা কেমন করে হয়? এ প্রশ্নের জবাব কি জরুরি? না, তবে জানতে চাইছি, বছর দশক আগে আপনারা হঠাৎ রিসাইকেল করেছিলেন কি না? না, করিনি। আপনার কাকে সন্দেহ? অ্যানিবডি। সুধাময় ঘোষ? হতেই পারে। ইউ আর নট ইন্টারেস্টেড টু নো? না, আমার ইন্টারেস্ট নেই। কিন্তু ছেলেটার পিতৃত্ব স্বীকার করছেন কি? মানে কাগজে কলমে? স্কুলের খাতায় ওর বাবার নাম কিন্তু সর্বজিৎ সরকার। হ্যাঁ, ওটা নিয়ে গণ্ডগোল করিনি। কমপ্লিকেশন বাড়িয়ে কী লাভ? ঠিক কথা। ওকে দাদা। শোনো সবর, এসব নিয়েও প্রশ্ন উঠবে নাকি? উঠতে পারে। আপনি অস্বস্তি বোধ করবেন? ঠিক তা নয়। আবার এমন প্রশ্নের ট্রুথফুল জবাব দিলে ফের একটা হইচই হবে। আমার স্ত্রী বা পরিবারের আর হেনস্থা হোক আমি চাই না। আই অ্যাম নট এনজয়িং ইট এনিমোর। তার মানে কি আগে এনজয় করতেন? তোমাকে সত্যি কথা বলতে বাধা নেই। করতাম। আজ থেকে 5-7 বছর আগে আমার স্ত্রী অপমানিত হলে আমি বোধহয় খুশি হতাম। কিন্তু ওই মনোভাব এখন আমার আর নেই। রিখিয়ায় চলে যাওয়ার পর থেকে আমার একটা বৈরাগ্যই এসেছে বোধহয়। আপনি আজকে আপনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন? না, দরকার কি? উনি রেগে আছেন, হয়তো অপমান করবেন। তা ঠিক। সবর, আমার মেয়েরা এরকম ছিল না। দে ওয়ার কোয়েট গুড ইন দেয়ার আর্লি ইয়ার্স। হুম। এত তাড়াতাড়ি ওরা এরকম হয়ে গেল কেন? কী রকম? মোরাল করাপশনের কথা বলছি। কিছু মনে করবেন না। ওদের তো ওভাবে শেখানো হয়নি, তৈরিও করা হয়নি। ইটস এ বিট শকিং। আমি নিজে খুব ফ্রি জীবনযাপন করি না ঠিকই, কিন্তু আমি তো অতটা ভেসেও যাইনি। হয়তো ইরাদেবী ওদের এই শিক্ষাটা দিয়েছেন। যাকগে, ওটা নিয়ে মাথা ঘামাবেন না। মাথা ঘামাচ্ছি না। বড্ড শকড লাগছে। মন থেকে ঝেড়ে ফেলুন। চেষ্টা করব। ফোন রেখে দেওয়ার পর সর্বজিৎ টের পেল তার বেশ খিদা পেয়েছে। হুইস্কি তার স্টকে আছে বটে, কিন্তু সেটা এখন আর খেতে ইচ্ছা করছে না। বরং কিছু খেলে হয়। বাইরে বেশ জোরে বৃষ্টি নেমেছে। ঘরে খাদ্যবস্তু কিছুই নেই। রান্নার ব্যবস্থা অবশ্য আছে। ইলেকট্রিক হিটার, হট প্লেট ইত্যাদি, এবং কিছু বাসনপত্র। খুঁজলে চাল ডাল কি পাওয়া যাবে? সর্বজিৎ উঠে রান্নাঘরটা দেখল। চাল পাওয়া গেল একটা বড় স্টেনলেস স্টিলের কৌটোয়। ডালও পাওয়া গেল। আছে। তবে আর কিছুই তেমন নেই। সবচেয়ে ভালো হতো বাইরে গিয়ে কোনো রেস্তোরাঁয় খেয়ে এলে, কিন্তু বৃষ্টি না ধরলে সেটা সম্ভব নয়। আর রান্না করতে তার একটু ইচ্ছা করছে না।
তার বেশ ঘুমও পাচ্ছে। অগত্যা সে জল খেলো এবং হুইস্কির বোতল খুলে বসলো। আর কিছু না হোক, হুইস্কিতে ক্ষুধা তৃষ্ণা অস্বাস্থ্যকরভাবে ডুবিয়ে দেওয়া যায়। রাত 9:30 নাগাদ টেলিফোনটা বাজলো। একটা পুলিশ গলা গমগম করে উঠল। সর্বজিৎ সরকার আছে? বলছি। শুয়োরের বাচ্চা, খানকির ছেলে, তোকে কি করব জানিস? তোর ডান হাত কেটে নিয়ে কুত্তাকে খাওয়াবো। তারপর তোর সর্বজিতের সামান্য নেশা হয়েছিল, সেই অশ্লীল গালাগালির তোরে কেটে যাওয়ার জোগাড়। সে টেলিফোনটা রেখে দিল। অভিজ্ঞতাটা কিছু নতুন, তবে এরকম হতেই পারে। লোকটা হয়তো ইরার পক্ষের। হুইস্কিটা তাকে খুব একটা হেল্প করছে না। খিদেটা মরার চেষ্টা ব্যর্থই হয়েছে। ভেসে যেতে চাইছে অম্বল আর গ্যাস। সর্বজিৎ হঠাৎ খেয়াল করলো বৃষ্টি থেমেছে। সে দুর্বল শরীরে উঠে পোশাক পরে বেরিয়ে কাছেই একটা ধাবায় গিয়ে হাজির হলো। বহুকাল সে রেস্টুরেন্টে খায়নি, কেমন লাগবে কে জানে। কিন্তু রুটি, তড়কা এবং মাংসের চাপ সেসবটি তার খারাপ লাগলো না, বরং পেট ভরে বেশ তৃপ্তি করেই খেলো সে। ফিরে এসে ঘুমোলো। বিকেলবেলাটা বেশ লাগলো তার। মেঘ ভেঙে চমৎকার রোদ উঠেছে, চারদিকটা ঝলমল করছে। এসব সকালে ছবি আঁকতে ইচ্ছা করে। কলকাতায় খুব বেশি দিন থাকবে না সে। আজ প্রেস কনফারেন্সটা হয়ে গেলেই কাল বা পরশুই রিখিয়ায় ফিরে যাবে। ঘটনাটা যা ঘটেছে তার সমাধান সহজ নয় বলেই তার মনে হচ্ছিল। সবাইকে বিশ্বাস করানো যাবে না যে ছবিগুলো সে আঁকেনি। সর্বজিৎ ফাঁড়ি পর্যন্ত হেঁটে গিয়ে একটা দোকানে চা খেলো। গরম সিঙ্গারা আর টাটকা জিলিপি খেলো বহুদিন বাদে। দুপুরে ফের রেস্তোরাঁয় খেয়ে নেবে। ফিরে এসে সে একটা ক্যানভাস বিছিয়ে ছবি আঁকতে বসে গেল। অন্তত এই একটা ব্যাপারে ডুবে যেতে বেশি সময় লাগে না। সর্বজিৎ একটা বিষয় টের পেল। সে একটা অদ্ভুত ছবি আঁকছে। প্যাটার্নটা এলোমেলো এবং কয়েক রকমের চড়া রঙের ডট আর ড্যাশ, কিন্তু ছবির মাঝখানে থেকে চারদিকে একটা বিকেন্দ্রিক প্রচণ্ড গতিময় শক্তির প্রকাশ ঘটছে। এটা কি তার মনের অবস্থারই প্রতিফলন, নাকি শুধুই একটা খেয়াল খুশি? দরকার কি অত ভেবে? ছবিটা আঁকতে তার ভালোই লাগছে। মাঝে মাঝে এরকম আবোল তাবোল আঁকতে আঁকতে ছবিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে এবং নিজেই নিজে সম্পূর্ণতার দিকে এগোয়। ছবিটা তখন আঁকিয়ের উপর প্রভুত্ব করতে থাকে। আজ সর্বজিতের সেরকমই ভূতগ্রস্তের মতো অবস্থা। সে পাগলের মতো এঁকে যাচ্ছে, ডট ড্যাশ ডট ড্যাশ। ফোনটা এলো বেলা 12টা নাগাদ। চমকে সে চমকে যেন ছিন্নভিন্ন হয়ে গেল সর্বজিৎ। বিরক্তির সীমা পরিসীমা থাকে না এ সময় কেউ বিরক্ত করলে। তবু উঠে ফোনটা ধরল সে। আমি সবর বলছি, কি করছেন? আঁকছিলাম। বিকেল 5টায় প্রেস কনফারেন্স, মনে আছে? আছে, যাব। জয় সেটা আপনার জন্য গাড়ি পাঠাবে। ওকে। কি আঁকছেন? আবোল তাবোল আঁকুন। ফোন ছেড়ে দিল সবর। দ্বিতীয় ফোনটা এলো 8 ঘন্টা বাদে। সর্বজিৎ কয়েকটা জায়গা পরিবর্তন করেছিলেন একটু ছবিটার। কে? শুনলাম তুমি নাকি বিল্টুর বাবা নও। সর্বজিৎ কিছুক্ষণ কে বিল্টু তাই বুঝতে পারল না, এমনকি নিজের স্ত্রীর কণ্ঠস্বরটাও না। একটু সময় লাগলো বুঝতে। তারপর বলল, এসব কথা উঠছে কেন? উঠছে তুমি বলে বেড়াচ্ছ বলেই। বলে বেড়াচ্ছি না, তদন্তের জেরায় পুলিশকে বলেছি। কি বলেছ? বিল্টু জারজ? তাছাড়া আর কি? ইরার গলা হঠাৎ ফেটে পড়ল ফোনে। তোমার মুখ কেন খসে পড়ছে না বলো তো? কেন তুমি গলায় দড়ি দাও না? নিজের বউ মেয়েদের ন্যাংটো ছবি এঁকে বাজারে ছেড়েছ। নিজের ছেলের পিতৃত্ব অস্বীকার করে আমাকে চরিত্রহীন প্রমাণ করেছ। তোমার মতো নরকে কীট পৃথিবীতে আছে কেমন করে? আমি মিথ্যে কথা বলিনি। বলনি? বলনি? আজ থেকে 10 বছর আগে কি ঘটেছিল তা তোমার মনে না থাকলেও আমার আছে। কি মনে আছে? সে কথা আজ আজ উচ্চারণ করতেও ঘেন্না করে। আই ওয়ান্ট ইউ ডেড। সেটা আমি জানি। হয় তুমি মরবে, নয়তো আমি। তুমি যে বাতাসে শ্বাস নাও, সে বাতাসে শ্বাস নেওয়া আমার পক্ষে পাপ বলে মনে হয়। বাস্টার্ড, ইউ বাস্টার্ড। ওই ছবি আমি আঁকিনি। কে এঁকেছে জানি না। সে কথাটা পাবলিককে জানাতেই আমার কলকাতায় আসা। সারাটা জীবন তোমার অনেক ন্যাকামি দেখেছি। তোমার মতো জঘন্য মিথ্যাবাদীও দুটি নেই। এখন নিজের চামড়া বাঁচাতে মিথ্যে কথা তো তুমি বলবেই, কিন্তু তাতে আমাদের আর কী লাভ? আমাদের যা ক্ষতি তা তো হয়েই গেছে। ক্ষতি হয়েছে স্বীকার করছি, কিন্তু বিশ্বাস করতে পারো ক্ষতিটা আমি করিনি। আরও একটা কথা, এসব ছবি কি আমার গৌরব বাড়িয়েছে? বরং লোকে তো ছিছি করছে। তুমি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছো। তোমার মতো নীচ মানুষের পক্ষে সবই সম্ভব। ঠিক আছে, তুমি যা খুশি কল্পনা করে নিতে পারো। কল্পনা? তোমার মতো বেজন্ময়ও কথা বলতে পারে। যারা ছবি বোঝে, জানে, তারাই বলছে এসব তোমার আঁকা ছবি। এত পাপ আর বিকৃত সর্বজিৎ সরকার ছাড়া আর কার চরিত্রে থাকবে? ঠিক আছে, আর কিছু বলবে? তোমার লেটেস্ট জঘন্য কাজ হলো সবরের কাছে বিল্টুর পিতৃত্ব অস্বীকার করা। জিজ্ঞেস করি, তোমার কি মানুষের চামড়া নেই শরীরে? জিজ্ঞেস করাটা বাহুল্য। আমার সম্পর্কে তোমার ধারণা কি তাতে পাল্টাবে? না, পাল্টাবে না। কিন্তু বিল্টু বড় হচ্ছে। তার কানে যখন একথা যাবে যে তুমি তার বাবা নও বলে প্রচার করছো, তখন তার কী ধারণা হবে এবং সে কীভাবে সুস্থ জীবনযাপন করবে? তা বলে যা সত্যি তা কি ঢেকে রাখতে পারি? কোনটা সত্যি? তোমার পক্ষে কোনো গালাগালি যথেষ্ট নয়। কাজেই তোমাকে আর গালাগাল দিয়ে লাভ নেই। শুধু বলি,
তোমার সত্যের চেহারাটা কীরকম তা কি তুমি নিজেও জানো না? দুনিয়াকে যা খুশি বোঝাও, কিন্তু আমার নিজের কাছেও কি তুমি মিথ্যে? কিসের উপর ভর করে বেঁচে আছো তুমি? তুমি এখন উত্তেজিত, আমার কথা বুঝতে বা শুনতে চাইবে না। কিন্তু যদি শুনতে, তাহলে আমারও কিছু বলার মতো কথা ছিল। সে তো মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা। একটা মানুষ সব কথাই মিথ্যা বলতে পারে কি? দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদীও পারে না। ঠিক আছে, তোমার অজুহাত আমি শুনবো, বলো। মাথা ঠান্ডা করে শোনো। প্রথম কথা, সুধাময়ের সঙ্গে তোমার কোনো রিলেশন আছে কি না তা আমার জানা নেই। যদি তোমাকে কলঙ্কিত করতেই চাই, তাহলেও তোমার সঙ্গে সুধাময়কে জড়াবো এমন নির্বোধ আমি নই। কারণ সুধাময় এখনও আমার খুব ভালো বন্ধু এবং সে আমার সাহায্যকারী। তোমাকেও অস্বীকার করতে পারি, কিন্তু সুধাময়কে নয়। সুধাময়কে পাবলিকলি অপমান করলে আমি একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারাবো। সেটা জেনে বুঝেই তো তুমি কাদায় নেমেছো। না, নামিনি। তোমাকে বেআব্রু করার ইচ্ছে থাকলে অন্য কারোর সঙ্গে তোমাকে জড়াতে পারতাম, কিন্তু এসব আমার মাথায় আসেনি। এ কাজ আমার নয়, আরও প্রমাণ আছে। কী প্রমাণ? গত 2 বছরের মধ্যে আমি একবারও রিখিয়ার বাইরে কোথাও যাইনি। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। গত 2 বছর আমি একবারও কলকাতায় আসিনি। তাতে কি প্রমাণ হয়? তাতে প্রমাণ নয়, অপ্রমাণ হয়। তার মানে কি? আমি বান্টু সিং বা ডেভিডকে চিনি না, তাদের কখনো দেখিনি, তাদের নামও জানতাম না। অচেনা অজানা দুটো ছেলে রিয়েলিস্টিক পোর্ট্রেট তো কল্পনা থেকে আঁকা যায় না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মেয়েদের পিছনে কাউকে লাগিয়েছো। না ইরা, ইচ্ছা করলে তুমি সবরকে দিয়ে খোঁজ করাও, সে পুলিশের গোয়েন্দা। গত 2 বছর আমার গতিবিধি সম্পর্কে তদন্ত করে সে তোমাকে সঠিক তথ্য দেবে। আমার লুকোনোর কিচ্ছু নেই। আমি বিশ্বাস করছি না। তুমি যে আমার কোনো কথাই বিশ্বাস করবে না তা জানি। বিশ্বাসের ওপর নির্ভর করবেই বা কেন? রিখিয়ার স্থানীয় লোকজন রোজই আমাকে দেখে। আমার কাজের লোক, দুধওয়ালা, প্রতিবেশী, সকলকেই সাক্ষী হিসেবে নিতে পারো। গত 2 বছর আমি তোমাদের কোনো খবরই রাখিনি। কী করে জানবো মেয়েরা কার সঙ্গে মিশছে? ঠিক আছে, খবর নেব, কিন্তু তাতেও যে তোমার ষড়যন্ত্র ধরতে পারবো তা মনে হয় না। তুমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিলে। তুমি সব করতে পারো, তবু খবর নাও। ঘটনাটা কি তা বুঝতে সময় লাগবে। চট করে সিদ্ধান্তে পৌঁছে যেও না। ইরা ফোন ছাড়ল। রিখিয়ার জলে গ্যাস বা অম্বল বিশেষ কিছু হয় না, কিন্তু কলকাতার জলে হয়। সকালের জিলাপি আর সিঙ্গারায় এখন বেশ অম্বল টের পাচ্ছে সর্বজিৎ। অস্বস্তি হচ্ছে। সে দুটো অ্যান্টাসিড খেয়ে নিল। ছবিটা নিয়ে ফের বসলো সে, এবং টের পেল ছবিটা শেষ করার তাগিদ তার ভিতরে নেই। সে নিভে গিয়েছে। কিন্তু ছবিটা হচ্ছিল খুব ভালো। সে ছবিটার সামনে চুপ করে বসে রইল খানিকক্ষণ। আবার ফোন এলো। শুয়োরের বাচ্চা, খানকির বাচ্চা তোর। ফোনটা নামিয়ে রাখলো সে। উত্তেজিত হলো না। লাভ কি? এসব গালাগাল তার জন্য প্রেস ক্লাবেও অপেক্ষা করছিল। বিকেল 5টার কয়েক মিনিট আগে জয় শেঠের সঙ্গে সে যখন পৌঁছলো, তখন ভিড়ে ভিড়াকার প্রেস ক্লাবের হলঘরটার পেছনটে ঢোকাই যাচ্ছিল না। ঠেলে ঠুলে যখন সবর তাকে ভিতরে নিয়ে যাচ্ছে, তখনই ভিড়ের ভিতর থেকে কে যেন গালাগাল দিতে শুরু করলো। সঙ্গে সঙ্গে অবশ্য একজন মারমুখো চেয়ারের কর্মকর্তা মাইকটা নিয়ে গর্জন করে উঠলেন, খবরদার, কোনো খারাপ কথা বললে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এই রথিন, দেখো তো কে কথাগুলো বললো, ধরে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সভাস্থল চুপ করে গেল। গালাগালকারীকে অবশ্য খুঁজে পাওয়া গেল না। আজকের কনফারেন্সে মধ্যস্থ হিসেবে প্রবীণ শিল্পী মনুজেন্দ্র সেনকেও হাজির করা হয়েছে। সর্বজিতের পাশেই বসা। বললেন, কেমন আছো সর্বজিৎ? ভালো থাকার কথা কি দাদা? হ্যাঁ, কী যে সব হচ্ছে বুঝতে পারছি না। আমিও পারছি না। প্রেস কনফারেন্সের শুরুতে সেই মারমুখো কর্মকর্তা একটি নাতিদীর্ঘ ভাষণ দিয়ে বললেন, সর্বজিৎ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তিনি তার জবাব দিতে এসেছেন। মনে রাখবেন, এটা প্রেস কনফারেন্স। কোনো রকম চেঁচামেচি বা গালাগাল বরদাস্ত করা হবে না। পরিবেশের গাম্ভীর্য ও মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, আশা করি আপনারা তার দিকে লক্ষ্য রাখবেন। কর্মকর্তাটি কে তা বুঝতে পারল না সর্বজিৎ। তার সন্দেহ হলো লোকটি পুলিশের কেউ হতে পারে। প্রথমেই সর্বজিৎকে কিছু বলতে দেয়া হলো। তারপর প্রশ্ন। সর্বজিৎ শরীরটা ভালো বোধ করছে না। অম্বলটা তীব্রতর হয়েছে। মানসিক ভারসাম্যও যেন থাকছে না। অস্বাভাবিক একটা ঝিমঝিম ভাব মাথাটা দখল করে আছে। সর্বজিৎ খুব শান্ত গলায় বলল, যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার জন্য আমাকে দায়ী করা হচ্ছে। আমি কলকাতা থেকে অনেক দূরে থাকি, খবর টবর বিশেষ কিছু পাই না। অনেক দেরিতে আমি জানতে পেরেছি যে আমার পরিবারকে হেয় এবং আমাকে অপদস্থ করার জন্য কেউ কতগুলো বিচ্ছিরি ছবি এঁকেছে, এবং তা কলকাতায় দেখানোও হয়েছে। আমি সুস্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, এগুলো কোনো অসৎ ও পাজি লোকের কাজ। ছবিগুলো আমার আঁকা নয়, আঁকার প্রশ্নই ওঠে না। আশা করি পুলিশ এ বিষয়ে সঠিক তদন্ত করে কালপিটকে খুঁজে বের করবে। বিখ্যাত এক ইংরেজি দৈনিকের সাংবাদিক প্রশ্ন করল, আপনার আঁকা নয় সে তো বুঝলাম, কিন্তু পেইন্টার মাস্ট বি এ ক্লোজ পারসন অফ ইউর ফ্যামিলি, সো ইউ মাস্ট নো হিম। না, আমি জানি না। একজন তরুণ সাংবাদিক বলে উঠল, বিশেষজ্ঞরা বলেছেন এ ছবির স্টাইল অবিকল আপনার মতো। তা হতেই পারে। লোকটা হয়তো ভালো নকলবিশ। আপনার কি নিজের ফ্যামিলির সাথে ফিউড আছে? না।
থাকলেও সেটা পারিবারিক ব্যাপার। আর একজন সাংবাদিক বলল, পারিবারিক ব্যাপারকে তাহলে পাবলিক করলেন কেন? আপনারা কি আমার কথা বিশ্বাস করছেন না? ছবিগুলো আমার আঁকা নয়। আমি গত 2 বছর কলকাতায় আসিনি। তাতে কী প্রমাণ হয়? ছবিতে যে দুটো ছেলের চেহারা আপনারা দেখেছেন তাদের আমি কখনো দেখিনি। ওটা বিশ্বাসযোগ্য যুক্তি হলো না। পরে একজন বলল, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া আছে বলে শোনা যাচ্ছে। ঝগড়াটা পুরনো। আপনার স্ত্রীর ধারণা আপনি তাকে পাবলিকলি অপমান করার জন্যই ছবিগুলো এঁকেছেন। না, আমি এতটা নীচ নই। এবার হঠাৎ কর্মকর্তাদের মধ্যে একজন বলে উঠল, নববাবু, আপনি কিছু বলবেন? নবদাস উঠে দাঁড়ালো। সেই নবদাস যাকে একবার রেগে গিয়ে মেরেছিলেন সর্বজিৎ। নবর চুলে একটু পাক ধরেছে, শরীরে জমেছে একটু চর্বি, আর সবই ঠিক আছে। নবদাস অনুত্তেজিত গলায় বললেন, সর্বজিৎ সরকার বলছেন যে ছবিগুলো ওর আঁকা নয়। এটা প্রমাণ করার খুব সহজ উপায় আছে। পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা যদি সাহায্য করে তবে সমস্যার সহজ সমাধান হতে পারে। আর্টিস্টকে তার পেন্টিং হ্যান্ডেলিং করতেই হয়। আমার ধারণা ওয়েলে আঁকা ছবির জমিতে কোথাও না কোথাও কোনোভাবে আর্টিস্টের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবেই। ওই সব জঘন্য ছবিতে সর্বজিৎ সরকারের ফিঙ্গারপ্রিন্ট খুঁজে দেখা হোক। সঙ্গে সঙ্গে একটা সমাবেত গুঞ্জনধ্বনি উঠল ঘরের মধ্যে। নবদাস বললেন, সর্বজিৎ সরকার কি রাজি? হ্যাঁ, রাজি। তাহলে তাহলে আমরা পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ করব যে তারা ছবিগুলো বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করান। নবদাস বসে পড়ল। একজন অবাঙালি সাংবাদিক ভাঙ্গা বাংলায় বলল, আই অ্যাম হিয়ার টু কংগ্রাচুলেট ইউ মিস্টার সরকার। আই থট ইউ হ্যাভ শোন দ্যাট কারেজ ইন দোজ পেন্টিংস। সর্বজিৎ সরকার মৃদু হেসে বললেন, আই অ্যাম নট দ্যাট কারেজিয়াস। ওকে স্যার, থ্যাংক ইউ। আরও একজন হিন্দি সাংবাদিক উঠে ভাঙ্গা বাংলায় বলল, স্যার, আপনার কি মনে হয় নিজের ফ্যামিলির নুড আঁকা খারাপ কাজ? আমিও সব জানি না। আর ইউ এ মরালিস্ট? তাও বলতে পারি না। আর্টিস্টদের কি মরাল থাকা উচিত? কেন নয়? আমরা তো মনে করি আর্টিস্টদের কোনো সংস্কার থাকবে না। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আপনি সমর্থন করেন না? হয়তো সব সংস্কার মানি না, কিন্তু কিছু ভ্যালুস তো মানতেই হয়। আর্টের ভ্যালুস কি আলাদা নয়? আমি অত কথা বলতে পারবো না। আমি তো মনে করি ইউ হ্যাভ ডান এ কারেজিয়াস থিং। এবার একজন বাঙালি সাংবাদিক পিছন থেকে বলল, আপনি ভয় পেয়ে সব কিছু অস্বীকার করছেন না তো? না, ভয় কিসের? মিস্টার সিংহানিয়া কিন্তু আপনার এজেন্টের কাছ থেকেই ছবিগুলো কিনেছেন। সেই বাঙালি ঠান্ডা মাথায় রিপোর্টার প্রশ্ন করল, মেনি ফেসেস অফ ইভ সিরিজের ছবিগুলো আপনি কবে কিনেছেন এবং কার কাছ থেকে? এভরিবডি নোজ 1.5 বছর আগে মিস্টার শেঠের কাছ থেকে কিনি। আপনি সর্বজিৎ সরকারের অনেক ছবি কিনেছেন কি? হ্যাঁ, মিস্টার সরকারের বাজার ভালো। আপনি তার ছবি দেখেই বলে দিতে পারবেন যে সেটা মিস্টার সরকারের আঁকা? নিশ্চয়ই পারবো। ইভ সিরিজ সম্পর্কে বলতে পারবেন? পারবো। ছবি মিস্টার সরকারের আঁকা বলেই জানি, আর আমি ছবিগুলো তার নাম করেই বিক্রি করব যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে ওগুলো তার আঁকা নয়। আমার আর কিছু বলার নেই। আই অ্যাম এ হার্ট পেশেন্ট। জয়শেঠ বলল, আমরা মিস্টার সরকারকে সম্মান করি। আপনার এজেন্টও বলছে ছবিগুলো তারা আপনার কাছ থেকেই পেয়েছে। ফিঙ্গারপ্রিন্টের একটা কথা উঠছে বটে, কিন্তু সেটা খুব নির্ভরযোগ্য অজুহাত নয়। একজন আর্টিস্ট দূরদর্শী হলে ফিঙ্গারপ্রিন্ট যাতে ছবিতে না ওঠে তার ব্যবস্থা করে রাখবে। সরজিৎ অসহায়ভাবে বলল, এর চেয়ে বেশি আমার আর কিছু করার নেই। আপনার স্ত্রী বা মেয়েরা প্রেস কনফারেন্সে এলেন না কেন? তারা কেন আসবে? আমরা তাদের বক্তব্যও শুনতে চাই। আপনারা তাদের অ্যাপ্রোচ করে দেখতে পারেন। ওকে, মিস্টার সিংহানিয়া আর জয়শেঠকে কিছু প্রশ্ন করতে চাই। রিপোর্টারদের ভিড়ের মধ্যেই মোটাসোটা ফর্সা আহ্লাদি চেহারা সিংহানিয়া বসেছিল। উঠে এলো মাইকের সামনে, হাত জোর করে বলল, আমি কোনো ভিআইপি নই, সামান্য ব্যবসায়ী। আমার কয়েকটা কারবার আছে, আর্টও একটা। গুড মার্কেট, গুড মানি। কোনো 2 নম্বরই ব্যাপার নেই। ক্লিন পারচেজ। হি ইজ নাইস টু আস। এই ছবিগুলো কিভাবে আপনাদের হাতে আসে? পিতাজি রিখিয়ায় গিয়ে নিয়ে এসেছিলেন। প্যাক করে আনা হয়েছিল কি? হ্যাঁ, পিতাজি প্যাকার নিয়েই যান। আপনি তো শুনলেন, সর্বজিৎ সরকার বলছেন উনি এসব আঁকেননি। শুনলাম, বাট উই আর অ্যাট এ লস। ছবির ব্যাপারে আপনাদের সিকিউরিটি কেমন? খুব ভালো। পেন্টিংস আর কস্টলি থিং, সো উই টেক কেয়ার। নকল ছবি ঢুকে যাওয়ার সম্ভাবনা নেই বলছেন? নো স্যার। পুলিশ কি আপনাদের গোডাউন বা স্টোর দেখেছে? হ্যাঁ স্যার। তারা কি বলছে আমরা জানতে চাই। সেই মারমুখো কর্মকর্তা উঠে বলল, পুলিশের বক্তব্য এখন নয়, তদন্ত চলছে। এখনও সব অ্যাঙ্গেল দেখা হয়নি। সাংবাদিকটি জয়শেঠকে বলল, মিস্টার শেঠ, আপনি কি বলতে চান মিস্টার সর্বজিৎ সরকার মিথ্যে কথা বলছেন? নো স্যার, নট দ্যাট। তাহলে কি বলতে চান স্পষ্ট করে বলুন। আমরা মিস্টার সরকার এবং আরও অনেকের পেন্টিংস কিনি। উই হ্যাভ আদার এজেন্টস, সো দেয়ার মে বি এ মিক্স আপ অ্যান্ড মে বি এ সাবস্টিটিউশন মেড বাই সামওয়ান। সেটা কি করে সম্ভব? জয়শেঠ মাথা চুলকে বলল, এরকম হতে পারে, কেউ এই ছবি এঁকে আমাদের স্টোরে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে তো বলতে হবে আপনাদের স্টোর ফুল প্রুফ নয়।
ফুলপ্রুফ নয় সে কথা ঠিক। এ ঘটনার পর আমরা আরও সাবধান হয়েছি। আপনারা কি সর্বজিৎ সরকারের ফ্যামিলি মেম্বারদের চেনেন? হ্যাঁ, নিশ্চয়। আপনারা যখন দেখলেন ছবিগুলো ওর ফ্যামিলি মেম্বারদের নিয়ে আঁকা, তখন আপনারা সেটা ওকে বা ওর ফ্যামিলিকে জিজ্ঞেস করেছিলেন কি? আমরা তো ভেবেছি যে মিস্টার সরকারেরই আঁকা। উই ডোন্ট আস্ক এনি আর্টিস্ট অ্যাবাউট দেয়ার পেন্টিংস। মিস্টার সরকারের যেসব ছবি আপনারা কেনেন তার হিসেব আপনাদের নিশ্চয় আছে। শিওর। গত 2 বছরে আপনারা সর্বজিতের কয়টা ছবি কিনেছেন? 13টা। তার মধ্যে 10টা ইভ সিরিজ? হ্যাঁ। 13টাই বিক্রি হয়ে গেছে? না, 3টে আছে। এবার মিস্টার সরকারকে প্রশ্ন করব, আপনার হিসেবেও কি তাই বলে? 1.5 বছরের শেডদের আপনি 13টা ছবি দিয়েছেন? হ্যাঁ। আপনার কথায় 13টার মধ্যে 10টা ছবি নিশ্চয়ই ইভ সিরিজ নয়? না। তাহলে আপনার হিসাব অনুযায়ী আপনার 10টা ছবি মিসিং, তাই তো দাঁড়াচ্ছে। সেই 10টা ছবি কিনে আঁকা মিস্টার সরকার। প্রকৃতি, ল্যান্ডস্কেপ, গাছপালা, দেহাতি মানুষ, এইসব। স্পেসিফিক বলতে পারবেন না? তাও পারবো, আমার নোট করা থাকে। সেটা কতদিন পর পর আপনার ছবি আনতে যায়? বছরে একবার বা দুবার। বছরে আপনি কতটা ছবি আঁকেন? 10-12টা তো বটেই, বেশিও আঁকি। সেটা কি খুব বেশি? না, কারণ ওখানে আমার অখণ্ড অবসর, কাজেই একটু বেশি আঁকতে পারি। আপনি কি শুধু তেল রঙে আঁকেন? তেল বা অ্যাক্রিলিক? ছবি আঁকার আগে স্কেচ বা আউটলাইন করে নেন? সব সময় নয়। আপনি কখনো অর্ডারি ছবি আঁকেন? ধরুন কারো পোর্ট্রেট আঁকার অফার পেলে, ফি যদি ভালো হয়। আঁকি, তবে রিখিয়ে যাওয়ার পর আর হয় না। অফার পাননি? পেয়েছি, কিন্তু রিফিউজ করেছি। আপনি এই স্ক্যান্ডালটা নিয়ে আর কিছু বলবেন? না। সভা ভেঙে গেল। বেরিয়ে এসে যখন গাড়িতে উঠে বসলো সর্বজিৎ, তখন কোথা থেকে এসে তার পাশে বসে পড়ল সবর। জয় গেল সামনে, ড্রাইভারের পাশে। সবর, কেমন হলো আজকের কনফারেন্স? সো উত্তেজিত হননি বলে ধন্যবাদ। তোমাকে একটা কথা জানানো হয়নি। টেলিফোনে কে যেন মাঝে মাঝে আমাকে গালাগাল করছে। তাই? তবে এরকম তো হতেই পারে। ইরা আজ ফোন করেছিল। কি কথা হলো? আমি বললাম যা বলার, বিশ্বাস করলো না। না করারই কথা। সবর, আমার মনে হয় কলকাতায় থাকার কোনো মানে হয় না। এখানে এসে আমি টায়ার্ড আর অসুস্থ ফিল করছি। কাল যদি ফিরে যাই কেমন হয়? আপনার আর কয়েকটা দিন থাকার দরকার। কেন বলো তো? ফর সাম রেফারেন্সেস অ্যান্ড সাম হেল্পস। তাতে কি হবে? দেখাই যাক না। আরেকটা কথা, বিল্টু আমার ছেলে নয়, এই কথাটা তোমাকে বলেছিলাম। তুমি সেটা কেন যে ইরাকে বললে? পাশ কাটিয়ে সবর বলল, কাল ছবিগুলো দেখতে যেতে হবে। পেন্টিংগুলো হোটেলের ঘরের চারদিকে সাজিয়ে রেখেছিল সিঙ্গানিয়া। সকালের আলোয় বেশ ঝলমল করছিল ছবিগুলো। সবর বলল, দেখুন, বাট ডোন্ট টাচ এনিথিং। সিঙ্গানিয়া হেসে বলল, ফিঙ্গারপ্রিন্ট? ইয়েস, ইউ মাস্ট বি কেয়ারফুল। সর্বজিৎ সরকার ছবিগুলো একাগ্র চোখে দেখে যাচ্ছিল। খুবই ভালো জাতের পোর্ট্রেট, বিদেশি অঙ্গে এবং তুলিতে আঁকা। যে এঁকেছে সে পাকা শিল্পী, নকল বলে চেনাই যায় না। হ্যাঁ, সর্বজিতের কিছু বৈশিষ্ট্য এসব ছবিতেও আছে। আর ইউ প্লিজড মিস্টার সরকার? আমার প্লিজড হওয়ার কারণ কি? দিজ আর গুড পেন্টিংস স্যার। হতে পারে, বাট আই অ্যাম ভেরি ওয়ারিড। কেন স্যার? দি ইমস্টার ইজ এ গুড পেন্টার, ইমস্টার হোক কি না হোক। রিসেন্ট কন্ট্রোভার্সি হ্যাজ মেড দ্য পেন্টিংস এক্সট্রিমলি ভ্যালুয়েবল। গতকাল রাতে ওভার টেলিফোন থেকে বম্বে থেকে বিগ অফার পেয়েছি। কত বিগ? দ্যাট ইজ ট্রেড সিক্রেট স্যার। তার মানে ছবিগুলো আপনি হাতছাড়া করছেন না? নো স্যার, আই এম এ বিজনেসম্যান। তবে চিন্তা করবেন না, বোম্বাই দিল্লিতে আপনার ফ্যামিলিকে তো কেউ চেনে না। কিন্তু পাবলিকলি হ্যাজ রিচড দোজ সিটিজ। নইলে আপনি বিগ অফার পেতেন না। ঠিক কথা, কিন্তু পাবলিক স্ক্যান্ডাল হবে না। কালেক্টর জানবে না, জানবে তো জানুক। চা কফি কিছু খাবেন স্যার? নো থ্যাঙ্কস। সিঙ্গানিয়া সবরকে বলল, আপনার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা কখন আসবেন স্যার? বেলা 11টায়। আফটার দ্যাট মে আই প্যাক মাই পেন্টিংস? হ্যাঁ, আমি কাল বম্বে চলে যাব। বুঝতেই পারছেন আমার সময় নেই। ঠিক আছে মিস্টার সিঙ্গানিয়া। হোটেল থেকে বেরিয়ে এসে শেঠদের দেওয়া গাড়িতে চেপে সর্বজিৎ বলল, তাহলে তুমি সিঙ্গানিয়াকে ছেড়ে দিচ্ছ? সবর একটা শ্বাস ফেলে বলল, উপায় কি? আমার নামেই ছবিগুলো চালু থাকবে আপাতত। যদি প্রমাণ হয় যে আপনার আঁকা নয়, তাহলে অন্য কথা। সেক্ষেত্রে সিঙ্গানিয়া হয়তো আপনার নামে স্বাক্ষর ছবি থেকে মুছে দেবে। ঠেকাতে পারো না। না, কোন আইনে ঠেকাবো? আইন আমি জানি না, তোমারই জানবার কথা। হয়তো তাই। এই কেস তো আগে পাইনি, এই প্রথম। সবর, আমি জানি তুমি একজন দুর্দান্ত পুলিশ অফিসার। যতটা শোনেন ততটা নয়। তোমার বুদ্ধি ক্ষুরাধার, আমি জানি। তুমি কিছু আঁচ করতে পারছো না? না। কেন পারছো না সবর? ব্যাপারটা জটিল। কাউকে সন্দেহ হচ্ছে না? এখনও নয়। আমি কেমন ধাঁধায় পড়ে গেছি। ভাববেন না, কয়েকটা দিন দেখা যাক। আমাকে কতদিন থাকতে হবে এখানে? থাকুন না কয়েকদিন, আমি এখানে হাঁপিয়ে উঠেছি। জানি, ছবি আঁকছেন? আঁকছি। ছবি তো বাঁচিয়ে রাখে। একটা কথা বলবেন? কি কথা? আপনি কলকাতায় যাদের ছবি আঁকা শেখাতেন তাদের মধ্যে কেউ কি শত্রুতা করতে পারে?
কি করে বলবো? এনি হ্যান্ডস? না সবর, নো হ্যান্ডস। সবরের ভুরু কুঁচকে রইল। নিশুত রাত। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো, তারপর বিশাল ধাক্কা। সর্বজিৎ ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, বাঁচাও! কেন চেঁচালো তা সে জানে না। বড্ড ভয়, দরজাটা ভীষণভাবে ধাক্কা দিচ্ছে কেউ। হঠাৎ করে সিটকিনি ভেঙে দরজা খুলে গেল। সভয়ে চেয়ে সর্বজিৎ বলল, তুমি? হ্যাঁ আমি। কেন এসেছো? হাতে এটা কি দেখছো? ও, ওটা তো। কি মনে হচ্ছে তোমার? সর্বজিৎ আতঙ্কের গলায় বলল, এরকম করো না প্লিজ। কেন, আমার ফাঁসি হবে? হ্যাঁ। হবে না, সবাই তোমার মৃত্যু চায়, তা জানো। মারবে কেন, মেরো না। মাঝে মাঝে মরতে হয়, মরো। তারপরেই উপর্যুপরি কয়েকবার ঝলসে উঠল চপারটা। সর্বজিৎ অবাক হয়ে দেখল তার শরীরের অনেকগুলো ক্ষতস্থান থেকে নানা বর্ণের রং বেরিয়ে আসছে। নীল, হলুদ, সাদা, সবুজ, কালো, লাল। রক্তের রং কি এরকমই? সর্বজিৎ কি মরে যাচ্ছে? সর্বনাশ, মরে যাচ্ছে নাকি? ঘুম ভেঙে মধ্যরাতে ধর্মর করে উঠে বসল সর্বজিৎ। শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত গোয়েন্দা উপন্যাস আলোয় ছায় এর দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাই।